ন্যারেটিভ তৈরি করার জন্য কিন্তু ওস্তাদ। তো আজকের এই ভিডিওটা আমি সবাইকে সর্বোচ্চ শেয়ারের আহ্বান জানাবো, যেন যারা ইরানে বসবাসকারী বাংলাদেশের নাগরিক আছেন তাদের জন্য এই ভিডিওটা একটু আপনারা কষ্ট করে শেয়ার করে পৌঁছে দিবেন। কারণ আসলে সত্য হতে পারে, আবার মিথ্যাও হতে পারে। তবে এরকম ঘটনা যে এই প্রথম তা না, এর আগেও কিন্তু পশ্চিমা গণমাধ্যমগুলো এই ধরনের প্রচার প্রোপাগান্ডা আসলে চালিয়েছে। তারপরেও ইরানে বাংলাদেশের অনেক মানুষ বসবাস করে। আমি চাই আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন। আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, ইরান থেকে এই মুহূর্তে পৃথিবীর পশ্চিমা দেশগুলোর অনেকেই তাদের নাগরিকদেরকে ফিরিয়ে নিচ্ছে। পাশাপাশি ইরানের সাথে আকাশ যেই যোগাযোগ ব্যবস্থা আছে সেখানেও তারা বেশ কিছু নিষেধাজ্ঞা আপনার দিয়েছে, ইসরায়েল সহ অনেকগুলো দেশ। তো এর মাঝখানেই আপনার আমেরিকা যে কোনো মুহূর্তে ইরানে যখন হামলা চালাবে এই আশঙ্কা আমরা করছি। পশ্চিমা গণমাধ্যম একটা ছবি প্রকাশ করেছে যে রাশিয়ার রাজধানী মস্কোতে আপনার ভনকোভো বিমানবন্দর, সেখানে ইসলামী প্রজাতন্ত্র ইরানের একটি সরকারি বিমান অবতরণ করেছে। গভীর রাতে আপনার এই বিমান অবতরণকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে নানান আলোচনাও চলছে। প্রতিবেদনটি বলছে, বিভিন্ন আন্তর্জাতিক বিমান চলাচলকারী পর্যবেক্ষণকারী সংস্থার তথ্য মতে ফ্লাইটটি যখন মস্কোয় অবতরণ করে তখন সেটি বিশ্বের অন্যতম সর্বাধিক ট্র্যাক করা বিমানে পরিণত হয়। অর্থাৎ এই বিমানটির দিকে সবারই নজর। কিছু সূত্র বলছে এই বিমানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অথবা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি জেনারেল আলী লারেজানি থাকতে পারেন। তবে তেহরান বা ক্রেমলিন কোনো পক্ষ থেকে কোনো রকম মন্তব্য করা হয়নি। আবার কেউ কেউ বলছেন ইরানের সর্বোচ্চ নেতা যিনি, তিনি সপরিবারে এমনকি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ তার পরিবার তারা নিরাপদে মস্কোতে চলে গেছেন। যুদ্ধকালীন পরিস্থিতিতে তারা সেখানে থাকবেন, পরিস্থিতি স্বাভাবিক হলে তারা আবার তেহরানে ফিরে আসবেন। তবে এই সফরটি অত্যন্ত গোপনীয় বলেই দাবি করা হয়েছে পশ্চিমা গণমাধ্যমগুলোতে। বলা হচ্ছে যে উড়োজাহাজটি ছিল মেরাজ এয়ারলাইন্স পরিচালিত একটি এয়ারবাস A321-231। এটি ইরান 01 কল সাইন ব্যবহার করে তেহরান থেকে যাত্রা শুরু করে এবং প্রায় 3 ঘন্টা 38 মিনিটের লম্বা সফর শেষে আপনার মস্কোতে অবতরণ করে। উল্লেখ্য যে এই ইরান 01 কল সাইনটি সাধারণত ইরানের সরকারের শীর্ষ পর্যায়ের যারা কর্মকর্তা আছেন তারাই শুধুমাত্র ব্যবহার করে থাকে। এই সফরের মূল নেপথ্যের কারণ হিসেবে দেখানো হচ্ছে যে পারস্য উপসাগর এবং পশ্চিম এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের যে সর্বশেষ নৌবাহিনীর অবস্থান। তারপর বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন সম্প্রতি এই অঞ্চলে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ ব্যাপক সমরসজ্জা বাড়িয়েছে। এমনকি ভেনেজুয়েলায় ব্যবহৃত মার্কিন যুদ্ধ বিমানগুলিকেও আপনার এই মধ্যপ্রাচ্যে সরিয়ে আনার খবর পাওয়া গেছে। ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিন যাবৎ যে মহাযজ্ঞের আয়োজন করছেন, এই যজ্ঞের বিপরীতে ইরান তাদের সামরিক প্রস্তুতি সর্বোচ্চ করলেও রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হিসাবে যিনি প্রধান নেতা আছেন তিনি এবং মাসুদ পেজেশকিয়ান, যেহেতু সাবেক প্রেসিডেন্টকে টেকনিক্যালি আপনার শাহাদাত করা হয়েছে, আর এই জন্যই তাদেরকে আসলে ওইখানে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে জনগণের মধ্যে যেন বিভ্রান্তি ছড়িয়ে না পড়ে অথবা সামরিক বাহিনীগুলোর মধ্যে যেন আতঙ্ক ছড়িয়ে না পড়ে, সেজন্যই এটাকে গোপন রাখা হয়েছে। তবে আমার মনে হয় না এই ঘটনাটা সত্য, কারণ এই ন্যারেটিভটা গেল ওই যে ইরানের বিক্ষোভ যখন চলছিল তখন আপনাদের খেয়াল থাকার কথা, পশ্চিমারা বারবার বলছিল যে মস্কোতে সামরিক বিমান রেডি আছে, এটা আসবে, ইরানের যিনি প্রধান নেতা আছেন তিনি পালিয়ে যাবেন। সবকিছু মিলে একটা পরিবেশ কিন্তু তৈরি করা হয়েছিল। দিন শেষে দেখা গেল যে সর্বোচ্চ নেতা তিনি ইরানে অবস্থান করছেন। মুসলিমরা আলুর মধ্যে আল্লাহর নাম, গরুর গোশতে আল্লাহর নাম, প্রকৃতির মধ্যে আল্লাহর নামের ছবি টবি দেখি, আমরা এগুলো নিয়ে খুব অনুপ্রাণিত হই, এগুলোতে ব্যস্ত থাকি আর প্রমাণ করার চেষ্টা করি উপরে আল্লাহ আছেন। ভাই, আল্লাহ এমনিতে আছেন। তবে আজকের দিনে এসে আপনি এই যে সোশ্যাল মিডিয়াতে কথা বলছি বা যাই ব্যবহার করছি, এগুলো পশ্চিমা প্রযুক্তি নজরদারি থেকে শুরু করে সবকিছু তাদের প্ল্যাটফর্মকে আমরা ব্যবহার করছি। তো এর বিপরীতে আমরা কি আসলে কোনো কিছু তৈরি করতে পারছি? আজকে এই পশ্চিমা মিডিয়াগুলা বা এই প্ল্যাটফর্মগুলা সিদ্ধান্ত নেয় কে বলবে কে বলবে না, কে কতটুকু বলবে, কাকে কিভাবে থামাইতে হবে, নানান স্ট্যান্ডার্ডিটি তারা ক্রিয়েট করে। আবার পশ্চিমা গণমাধ্যমগুলো তারা চিহ্নিত করে যে আসলে আপনার
বাস্তবে কি হচ্ছে আর কাল্পনিক জগতে কি হচ্ছে। কোনো একটা দেশের রাষ্ট্র থেকে শুরু করে সেই দেশের কোনো মানুষকে নোবেল দিয়া বড় বড় বানানো, আবার ধরেন তাকে সন্ত্রাসী বানানো, সবকিছু পশ্চিমা মিডিয়ার খেলা, কারণ বিশ্ব তাদের কন্ট্রোলে। আর এগুলোতে হয় কি, বিভিন্ন দেশের সরকার পতন থেকে জনগণকে নানানভাবে ডিপ স্টেট নানান ভূমিকা রাখে। আর ডিপ স্টেট মানে শুধু ওই দেশের মধ্যে থাকা তাদের এজেন্ট কাজ করে তা না, এটা সারা পৃথিবীব্যাপী তাদের যে গণমাধ্যম, মিডিয়ার শক্তি, কূটনৈতিক শক্তি সবকিছুকে ব্যবহার করে। হঠাৎ করে গতকালকে আমরা দেখলাম যে একটা নিউজ আমি দিয়েছিলাম যে আপনার ইরানের যিনি সর্বোচ্চ নেতা বা ইরানের প্রেসিডেন্ট তারা পালিয়ে গেছেন। এর পরপরই আপনি দেখেন ধারাবাহিক ন্যারেটিভের পার্ট 2 হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় ফেরার জন্য ইরান এখন প্রস্তুত রয়েছে। জানিয়েছে কে? আপনার পশ্চিমা গণমাধ্যম, যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নাকি এই বক্তব্য দিয়েছেন। তো তিনি বলছেন যে উত্তেজনা নিরসনের একমাত্র পথ হলো কূটনীতি, আর আর সেই অবস্থান থেকে ইরান সরে আসবে না। অর্থাৎ নিউজগুলো এমন ভাবে দেয় যেন আপনার বিশ্বাস হয়। এখন যদি বলে যে ইরান যুদ্ধ চায় না, ইরান আমেরিকার সাথে কথাবার্তা বলতে চায়, তো এই বিষয়টার মাধ্যমে কি বোঝানো হবে যে মানুষ বিশ্বাস করবে যে এটাও তো মিথ্যা নিউজ। তো এটাকে একটু সত্যের মিশ্রণে তৈরি করার জন্য আরাকচি সাহেবের বক্তব্য আইনা একটা অংশ সঠিক রাখছে, কিন্তু ইরানের কোনো গণমাধ্যম এই ধরনের নিউজ প্রকাশ করেনি, বা ইরানের নিউজগুলো যারা প্রকাশ করে তেমন কোনো বক্তব্য আমি কোথাও খুঁজে পেলাম না। তুরস্কে অবস্থানকালে এক বক্তব্যে ইরানের শীর্ষ একজন কূটনীতিক নাকি বলেছেন যে কোনো আলোচনার ভিত্তি হবে ন্যায় এবং আইনের শাসনে। চাপ বাড়লেও ইরান কূটনৈতিক প্রক্রিয়া ত্যাগ করবে না। অর্থাৎ বাংলা কথায় যদি বলতে চাই, মানে ইরান কোথায় গেছে, ইরান আলোচনার জন্য এক ধরনের মানসিকভাবে প্রস্তুত। মানে ন্যারেটিভটা আপনি বিষয়টা যদি বুঝতে পারেন যে সিস্টেমটা কিভাবে আনছে। এখন এই বক্তব্য দিলে যারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করবেন, যারা কি বলা হয় যে ফর্ম পূরণ করলেন বীররা, যে কোনো মূল্যে ইরানকে বাঁচাবেন, তো সবার একটা মানসিক ধাক্কা পড়ে না যে দেখো আমরা কি করতেছি আর আমাদের নেতারা বৈশা কি করতেছে। কারণ যে কোনো একটা রেভলিউশন অথবা যুদ্ধ এটা একটা ব্লাড কানেক্টেড ইস্যু। একবার এই উত্তেজনা কমে গেলে আপনি এই মানুষটাকে আর দ্বিতীয়বার তার আগের জায়গায় ফিরিয়ে আনতে পারবেন না। তো এখানে বলা হচ্ছে তুরস্ক সফরের অংশ হিসেবে দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আর বলা হচ্ছে যখন যে কোনো মুহূর্তে আমেরিকা হামলা চালাইতে পারে, ঠিক শেষ মুহূর্তে এসে ইরান এই ধরনের আলোচনা করতে রাজি বা প্রস্তুত তুরস্কের মাধ্যমে এই বার্তা দিচ্ছেন। তো তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে সে হচ্ছে এখানে এজেন্ট, অর্থাৎ তুরস্ককে আমেরিকা একটা দায়িত্ব দিছে যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে বিষয়গুলো নিয়ে কনফ্লিক্ট, সমস্যা, নোট অফ ডিসেন্ট আছে, এই বিষয়গুলোকে যেন তুরস্ক সলিউশন করে কূটনীতির মাধ্যমে। এখন ইরানের বিপরীতে আমেরিকা আসলে কি চায়? এদের চাওয়া একটাই যে পারমাণবিক কর্মসূচি তোমরা বন্ধ করে দাও, দিয়া ভাই আমাদের সাথে ভালোবাসার সম্পর্ক করো। সেই ইসলামিক স্টেটের আগে যে রাজা পেহালভি ছিলেন তার যে যুগ ছিল, তখন আমেরিকা এবং ইরানের মধ্যে ইতিহাসের সর্বোচ্চ ভালো সম্পর্ক ছিল, যুদ্ধ বিমান গিফট দিছে, অনেক কিছু কিন্তু ওই সময় সম্পর্ক ছিল। কিন্তু যখন ইসলামী প্রজাতন্ত্র বা আজকের ইরান যারা চালায় সর্বোচ্চ নেতারা, তারা যখন ইরানের শাসনভার গ্রহণ করলো, তখন থেকে তারা ইরানকে আজকের দিনে এই সামরিক শক্তিতে, মহাকাশ শক্তিতে, ইভেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও তারা নতুনত্ব কিন্তু আনতে যাচ্ছে, যে ফেসবুক, গুগল টুগল এগুলোর বাহিরে ইরান তাদের নিজস্ব একটা অপশন তৈরি করতে যাচ্ছে, যেটা সারা পৃথিবীতে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে ইরান করতে যাচ্ছে। তো সেই প্ল্যাটফর্ম ব্যবহার করলে আমরাও মন খুইলা কথা বলতে পারবো। এখন যেমন কত শব্দগত ইস্যু আছে, আমি হয়তো মন খুইলা কথা বলতে পারি না। তো আমাদের মুসলিমদের আসলে যে জায়গাতে শক্তিশালী হওয়া দরকার ওই জায়গায় না হইয়া আমরা ধরেন কথায় কথায় জিহাদ, এক মুসলমানের মাথায় আরেক মুসলমানের বাড়ি। বাংলাদেশে দেখেন এতগুলো ইসলামিক দল, বিএনপিরে মারতেছি আমরা, জামাত ইসলাম, জামাতের মারতেছি বিএনপি, সব তো মুসলিম। ইসলামী আন্দোলনে মারতেছি জামাত, জামাতের মারতেছি ইসলামী আন্দোলন, আওয়ামী লীগরে মারতেছি জামাত, মানে সবাই কিন্তু আমরাই। কিসের ইসলাম, কিসের কি? দুই ভাই